আমি যেটা শুভম বলতে চাইছে, শুভমকে অনেকে পাকিস্তান চলে যেতে বলবেন, যেটা শুভম কুম্ভ মেলা থেকে ডুব দিয়ে উঠে এসছে। আমি যদি দেবদার জিদ্দাকে নিয়ে ভিউজ পাই, আমি কেন নতুন কন্টেন্ট আনতে যাব? আমি কেন আলাদা কন্টেন্ট আনবো যদি আমি দেবদাকে জিদ্দাকে দিয়ে ভিউজ কামাতে পারছি? তাহলে আমার এত সিনেমা দেখা। তুই আমাদের এখানে দেবজিৎকে নিয়ে ভিডিও করে তুই কাকে এখানে মেনশন করতে চাই? আমি কারণ ছেলেটিকে চিনে রাখুন, এই ছেলেটি কিন্তু চুগলিবাজ স্বভাবের ছেলে, ঠিক আছে? একদম এটাকে চুগলিবাজ স্বভাবের ছেলে। আমরা একবার প্রত্যেককে এক্সপোজ করবো, ঠিক করেছি। নমস্কার বন্ধুরা, সাহা টকিজে আপনাদের সকলকে স্বাগত। আমি আকাশ শাহ। তুই ইন্ট্রোটাই তো দিলি না। মিঠুন চক্রবর্তী তো পরে আসবো। হ্যালো বন্ধুরা, সাহা টকিজে আপনাদের সকলকে স্বাগত। আমি আকাশ শাহ। এটা দেয় না, এখন প্রথমেই স্টার্ট করে দেয় না। ভিডিও দেখি না। আমার চ্যানেল থেকে কিন্তু প্রথম ভিডিও আসে, অনেকে আপনারা আগ্রহ করে বসে থাকেন। মিঠুন চক্রবর্তী সাহা টকিজের মধ্যে একটা সেক্স অ্যাপিল আছে, যেটা দাড়িতে লুকিয়ে থাকতো, এখন বেরিয়ে এসছে। নমস্কার, তো আবার পডকাস্ট নিয়ে চলে এসেছি। আজকে আমার সাথে রয়েছে ইটস রিভিউ টাইম থেকে শুভম এবং তোমাদের সকলের মিষ্টি বন্ধু মুভি ভাব দেবজ্যোতির থেকে দেবজ্যোতি। তা যাই হোক, অনেকদিন পর পডকাস্টে আসা হচ্ছে এবং আজকে প্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা করবো, দেখুন কতগুলো আপকামিং কাজ, সেইগুলো নিয়ে টুকটাক কতগুলো আলোচনা হবে এবং রিসেন্ট যে কাজগুলো আমরা প্রত্যেকেই দেখে এসেছি, রিভিউ দেখেছেন সেইগুলো, তা সেখানে নিয়ে আপনাদের ভালো মন্দ অনেকে নানা রকম বক্তব্য রয়েছে। তা প্রথমেই যে বিষয়টা নিয়ে কথা বলবো, ছাওয়া। তোরা যে দেখেছিস, ছাওয়ার মধ্যে কোন জিনিসটা, আমি পজিটিভ বলছি না, পজিটিভ জানে সবাই, মোটামুটি সবাই জেনে গেছে কার কোনটা ভালো লেগেছে, তা কোন জিনিসটা নেগেটিভ মনে হয়েছে মানে এই ছাওয়া সিনেমাটার মধ্যে? প্রথমে আমি চলে যাই দেবজ্যোতির কাছে। দেখ, আমার যেটা ছাওয়ার ক্ষেত্রে মেন নেগেটিভ লেগেছে, যে দেখ, এটা তো একটা ঐতিহাসিক সিনেমা, এবং যে ইতিহাসের গল্পটা বলছে, ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য অভিযান এদিকে, আর এদিকে মারাঠি সাম্রাজ্যের যে উত্থান শিবাজির হাত ধরে, তারপরে শম্ভুজির হাত ধরে, এটা একটা বিশাল বড় ইতিহাসের চ্যাপ্টার, মোটা মোটা বই হয়ে যায়। এবার সেখানে তো এতগুলো চরিত্র আছে, অনেকগুলো সম্পর্কের ইকুয়েশন, অনেকগুলো ব্যাকস্ট্যাবিং এর গল্প, ইনসাইড জবের গল্প, ধোকা দেওয়া, বিট্রেয়াল, এই জিনিসগুলোকে ড্রামায় আমার মনে হয়েছে ফুটিয়ে উঠাতে পারে। এত মানে ইনফরমেশন গুলো এত বেশি ছিল এবং এত বেশি চরিত্র, তো মানে কোথাও গিয়ে শুধুমাত্র ছত্রপতি শম্ভুজি বাদ দিলে, এবং আমি শম্ভুজি উচ্চারণ করবো বাইরে, আমি সাম্ভাজি মানে পিয়ার প্রেসারে পরে উচ্চারণ করতে পারবো না, তো শম্ভুজি মহারাজ বাদ দিলে আর কিন্তু কোনো ক্যারেক্টার সেরকম ভাবে জায়গা পায়নি। ইভেন ঔরঙ্গজেবের ক্যারেক্টারটা অভয় খান্না লিমিটেড স্ক্রিন টাইমে উঠতে দিচ্ছে, বাট তারও কিন্তু স্পেসটা কম। তো এই জিনিসটা আমার মনে হয়েছে যে ড্রামার জায়গাটা আরেকটু মানে, হ্যাঁ, আরেকটু কম্প্যাক্ট হতে পারতো, আরেকটু বোধগম্য হতে পারতো। আর দ্বিতীয় যেটা, অ্যাকশন সিন গুলো না, মানে অ্যাকশন গুলো ভালো, বাট ওইটার মধ্যে না আলাদা করে কোনো হাই দিতে পারছে না, মানে পর 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 আসছে। বিশেষ করে গেরিলা ওয়ারফেয়ার, যেটা মারাঠাদের সিগনেচার ছিল, সেটা খুব একটা না হাই দিতে পারছে না। তো ওই একটা জিনিস আর একটা আমার মনে হয়েছে। বিষয়টা আমারও যেটা মনে হয়েছে যে সিনেমাটার মধ্যে অ্যাকচুয়ালি টেমপ্লেট ব্লেস, মানে কতগুলো ওয়ারের টেমপ্লেট ফলো করে এসে পরপর জিনিসগুলো যেন সিঙ্ক করে সাজিয়ে দিয়েছে। পরপর একটা যুদ্ধ হচ্ছে, আরেকটা যুদ্ধ, মানে পরপর পরপর যেরকম মানে একটা স্টেপ বাই স্টেপ জিনিসপত্র হয়ে যাচ্ছে। মানে গল্পের মধ্যে যে একটা ইকুয়েশন থাকবে, একটা ইমোশন থাকবে, সেই ব্যাপারটা কিন্তু পাওয়া যাচ্ছে না। তা যাই হোক, শুভমের কাছে চলে যাচ্ছি। শুভম, তোর কোন দিকটা নেগেটিভ লেগেছে ছাবার মধ্যে? সত্যি কথা বলতে, আজকে আমি সামানি ভিডিও বানিয়েছি, জাস্ট আজকেই। যারা দেখেননি দেখে নেবেন ভিডিওটা। এবার আমার যে জিনিসটা প্রবলেম হয়েছে ছাবার, মেইন হয়েছে আমার এক্সিকিউশনটা ছাবার ভালো লাগেনি। কেন আমি তোকে বলছি, ছাবা পুরো সিনেমাটা তুই যদি দেখিস, তোর মনে হবে কি যে ইতিহাস পরীক্ষা। আমি বই পড়ছি, পাতা উল্টাচ্ছি, কিন্তু আমার বইয়ের মানে পড়াগুলোতে বা ইতিহাসটার মধ্যে মনোযোগ নেই। আমি মন দিয়ে বইটা পড়ছি না। আমি জাস্ট কালকে কি কোয়েশ্চেন আসবে, আমার কালকে কি কোয়েশ্চেন আসবে, সেই কোয়েশ্চেনের জন্য আমি বইটা পড়ছি। ঠিক আছে, এবার যখনই একটা মুভি তুই এক্সিকিউশন করছিস, যেটার এত বড় ইতিহাস, যেটা দেবজ্যোতি বললো, একদিকে ছত্রপতি শিবাজি মারা যাচ্ছে, একদিকে সম্ভাজি উঠছেন, তারপরে তিনি রাজত্ব পাচ্ছেন, রাজত্ব পাওয়ার পর তার ভেতরেও আরো অনেকজন আছে যারা সেই সিংহাসনের দিকে লোভ দিচ্ছে, তার সঙ্গে ঔরঙ্গজেব আছে যিনি ওইখানটা দখল করতে চাইছেন। এই এত কিছু ঘটনা 2.5 ঘন্টা সময়ের মধ্যে মানে তুমি যখন দেখাচ্ছ, সেই জিনিসটার মধ্যে না সব জিনিসে আমি ফোকাস করতে পারবো না, কিন্তু কিছু কিছু জিনিস আমাকে কি পয়েন্টে ফোকাস করতে হবে, যেগুলো আমাকে মুভিটা ইমোশনাল ওয়াইজ, কানেক্টিং ওয়াইজ, সব জায়গা দিয়ে, ক্যারেক্টার ডেভেলপিং ওয়াইজ সব জায়গায় আমার সেই জিনিসগুলো থাকবে। এখানে সম্ভাজির যে ছোটবেলাটা, সেটা দেখানোই হয়নি, পুরোপুরি স্কিপ করে দেওয়া হয়েছে। খালি ফ্ল্যাশব্যাকে কিছু কিছু তার বাবা মায়ের সঙ্গে সংলাপ, যেটা একটা একটা সিন করে আসছে,
সেই জায়গাগুলো রাখা হয়েছে ছোটবেলা। এবার তাহলে তার বাবা বা মায়ের সঙ্গে সম্পর্ক সেটা আমরা বুঝতে পারলাম না। ওয়াইফের সঙ্গেও যে খুব ভালো করে জায়গা দেওয়া হয়েছে তাকে, মানে রশ্মিকা মান্দানার সঙ্গেও যে তাকে খুব ভালো করে জায়গা দেওয়া হয়েছে সেটাও না। তার মধ্যে রশ্মিকা মান্দানার পারফরমেন্স খুব বাজে। অ্যাকসেন্ট, মারাঠা অ্যাকসেন্ট, মানে যেই রাজত্বের তিনি একজন রানী বা যে রাজত্বের তিনি একজন মহিলা, সেই অ্যাকসেন্টটা ওরকম ধরনের অ্যাকসেন্ট হতে পারে না। কেন তাকে দিয়ে ডাবিং করানো হলো না অন্য কাউকে দিয়ে, সেটা নিয়ে আমার প্রশ্ন আছে। তারপরে এই যে অ্যাকশন সিকোয়েন্স গুলো যেগুলো দেখতে লাগছে খালি একটা গেমের মতো, যে এই এলো আবার তারপরে একটা হলো, সেই জিনিসগুলো না এক জায়গায় এসে লোককে যে কানেকশন ফিল করাবে। আমি এর আগের দিনও বলছিলাম, এই যে পদ্মাবতে শাহিদ কাপুরের চরিত্রটা এত ছোট একটা চরিত্র, কম টাইম দেওয়া হয়েছে, কিন্তু দেখবি যখন মুভিটা হচ্ছে শাহিদ কাপুরের ক্যারেক্টারটাকে না ভালো করে স্ট্যাবলিশ করা গেছে ওইটুকু টাইমের মধ্যে। তার যে পাওয়ার আছে, তার যে মানে তার যে একটা শক্তি আছে, সেই শক্তিটাকে ওইটুকু টাইমের মধ্যেই দেখানো গেছে যে রণবীর সিং তাকে হারালেও দর্শকের কাছে কিন্তু সে হারছে না, সে কিন্তু দর্শকের কাছে জিতছে। সেই পাওয়ারটা কিন্তু সেই ক্যারেক্টারটার মধ্যে ছিল, যে তাকে ঠকিয়ে রণবীর সিং মানে জিনিসটা জিতছে। তো আমার মনে হয় এই যে কানেকশনটা, এই কানেকশনটা না কোথাও খাপছাড়া হয়ে গেছে, এক জায়গায় আসেনি জিনিসটা। সেটাই আমার মনে হয় মেন প্রবলেম। এক্সিকিউশন আরো বেটার হতে পারতো। আর আমার যেটা মনে হয় মেকার্সরা ওই একটা দিকেই আমার মনে হয় খেয়াল দিয়েছে, যে ছত্রপতি সম্ভাজি মহারাজ, ছত্রপতি শিবাজি মহারাজের নাম জড়িয়ে আছে, লোক একটা ইমোশনাল কানেকশন নিয়ে হলে আসবে। আমার এক্সিকিউশন কে দেখবে বস? কালকে আমি স্টোরিতে লুফলস থাকুক, কালকে আমার এক্সিকিউশনে লুফলস থাকুক, ক্যামেরা ওয়ার্কে লুফলস থাকুক, হোয়াট এভার ইট ইজ, দেখে এসে লোক বাইরে বেরিয়ে খুব ভালো হয়েছে বলবেই। কারণ তারা জানে যে বাইরে এসে যদি আমি বলি না ছত্রপতি সম্ভাজি মহারাজের এই আমার না এটা ভালো লাগেনি, লোক গালাগালি দেবে, ভাই তুমি তো হিন্দু নও, সম্ভাজি মহারাজের গল্প তোমার কি করে খারাপ লাগতে পারে? তার গল্পটা নিয়ে কেউ পাকিস্তান প্রশ্ন চলে যা, করছে আমি না। এক্ষুনি বলছি পাকিস্তান চলে যা, এক্ষুনি না না পাকিস্তান চলে যাবি। না, সিরিয়াসলি আমি কিন্তু তার বীরত্ব নিয়ে, তার যে মানে ঐশ্বর্য, সেই জিনিসটা নিয়ে প্রশ্ন তোলার ক্ষমতা আমাদের কারণ নেই। কারণ তাদের বীর গাথা পড়ে পড়ে আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি, না সেই না, আমি জিনিসগুলো নিয়ে যেটা প্রশ্ন শুভম করছি বলতে না। চাইছে, শুভমকে অনেকে পাকিস্তান চলে যেতে বলবেন, না যেটা না না না, শুভম এটা শুভম কুম্ভ মেলা না, থেকে আমি ডুব দিয়ে আমি উঠে আমার এসছে। আমি ক্লিয়ার করে দিচ্ছি যে এখানে কিন্তু শম্ভুজি মহারাজের ইতিহাস নিয়ে কোন রকম ভাবে প্রশ্ন করা হচ্ছে না। একদমই আমরা এখানে প্রশ্ন করতেই শম্ভুজি পারি না। মহারাজের পোর্ট্রেয়ালটা নিয়ে প্রশ্ন করা হচ্ছে, এবং পোর্ট্রেয়ালটাকে নিয়ে প্রশ্ন করো, যে তাকে পোর্ট্রেয়ালটা তো যেভাবে সেটাই। প্রেজেন্ট করা হয়েছে। আপনারা শুভমকে হ্যাঁ, গালাগালি দিতে পারেন, অসুবিধা নেই, বাট এই পাকিস্তান পাকিস্তান চলে যেতে বলবে না, ঠিক আছে? ছেলেটা কুম্ভ মেলা থেকে ডুব দিয়ে উঠে এসছে, দেখেছেন গ্ল্যামার কিরাম বেড়ে গেছে। আচ্ছা। তো সেই জন্য আমার ওইটাই মনে হয়েছে যে তার ক্যারেক্টারটাকে নিয়ে প্রশ্ন করার আমরা যোগ্যতাই রাখি না, কিন্তু তাকে যেভাবে মেকাররা প্রেজেন্ট করেছে আমার সেটা নিয়ে প্রবলেম আছে, এবং সেটাই আমাকে কোথাও গিয়ে মুভিটার সঙ্গে কানেক্টিং ফিল করায়নি। এটাই আমার প্রবলেম লেগেছে। তা যাই হোক, শুভম খুব সুন্দরভাবে বিষয়টাকে ইলাবোরেট করলো। শুভম, দেবজ্যোতি দুজনের নিজস্ব মতামত রাখলো। তা এই মতামতের সাথে আপনারা কতটা গ্রহণযোগ্যতা পালন করেন সেই বিষয়টা জানাবেন। তা এবার পরের টপিকে চলে যাচ্ছি, যে আবার সেই কাল্ট ক্লাসিক একটা সিনেমা, কাল্ট ক্লাসিক বলাটা ভুল হবে, আশিকি। আশিকি সেই কুমার শানুর গান, তু মেরি জিন্দেগি হে, ওই গান আবার রিক্রিয়েট করে আবার নতুন করে আনা হচ্ছে, নায়ক আবার পরিবর্তন হচ্ছে, শ্রীলীলাকে আনা হয়েছে, কার্তিক আরিয়ানকে আনা হয়েছে। অনেকের কাছে এই বিষয়টা না মিক্সড ব্যাপারটা, অনেকে বলছে যে কার্তিক আরিয়ানকে ঠিক মানাচ্ছে না, এত ঝাঁকড়া ঝাঁকড়া চুল, মানে অদ্ভুত রকম লাগছে, শ্রীলীলা অ্যাক্টিং পারে না। এটা আমি মানি যে শ্রীলীলা সত্যি অ্যাক্টিং পারে না, শুধু দেখতে ভালো, যে গ্ল্যামার আছে ওই দিয়ে কখনো একটা হয় না। এবার আশিকি 2 আর আশিকি 3, এই দুটোর মধ্যে যদি কম্পারিজন করা হয়, কোন সিনেমাটাকে তোরা এগিয়ে রাখবি, এবং আশিকি 2 এর মধ্যে কি এমন বিষয় আছে যেটা এখনো লোকে, যদি আবার রিলিজ করা হয়, লোকে এখনো দেখতে যাবে? তা প্রথমে চলে যাই দেবজ্যোতির কাছে। দেখ, প্রত্যেকটা জেনারেশনের কাছে না প্রেমের সিনেমা এমন একটা জিনিস যে প্রত্যেকটা জেনারেশনের কাছেই একটা সেলিব্রেটরি জিনিস থাকে, এবং এটা সব ক্ষেত্রে। আমরা লুকিয়ে আশিক বানায় আপনি দেখতাম, প্রত্যয় এক্ষুনি অস্বীকার করে যাবে, কিন্তু কথাটা না সত্যি। না না, আমি দেখতাম ভাই, হ্যাঁ, অস্বীকার আমিও করার দেখতাম, জায়গা নেই। এমটিভি দেখতাম আমরা। এখনকার ছেলেদের কাছে সেই রেফারেন্স পয়েন্টটা আলাদা। এটার আলাদা। ক্ষেত্রেও তাই। আমাদের ক্ষেত্রে প্রেমের রেফারেন্স ছিল হচ্ছে আশিক, যদিও আমার ক্ষেত্রে ব্যক্তিগতভাবে ছিল না, আমি বরাবরই একটু অকাল পক্ষ ছিলাম। তার মানে আশিকি 2 আসার আগেই আমার আশিকি 3-4টে পার্ট বেরিয়ে গেছিল। যাই হোক, তো আশিকি 2 যখন এসছিল, তো সেই সময় সেটা অরিজিৎ সিং এর, সেটা কিন্তু মানে আশিকি 2 তুই যদি মানে ঘুরে দেখিস, সেটা কিন্তু সব থেকে বড় যে জিনিসটা প্ল্যাটফর্ম, সেটা অরিজিৎ সিং কে উঠিয়েছিল। মানে আদিত্য রায় কাপুরকে এখন কতজন মনে রাখে? এবং আশিকির ক্ষেত্র, যেটা লোকে মানে যেটা প্রত্যয় একটু আগেই বলছিল, সেটা কুমার শানুর ব্রেকআউট ছিল। তো আশিকি 3-তে সবসময় যে ইউএসপিটা হয় সেটা গান। মানে আমরা কিন্তু মানে, হ্যাঁ, তো আমরা কিন্তু সত্যি কথা বলতে আশিকি 2-কে যারা ভালো লেগেছিল তারা কিন্তু শুধুমাত্র, আমি বলছি না আদিত্য রয় কাপুর, শ্রদ্ধা কাপুর ওখানে খুব ভালো কাজ করেছিলেন, আমি সেটা বলছি না,
বাট মেন ইউএসপি কিন্তু এই আশিকি ব্র্যান্ডটা, সেটা তুই আশিকি ওয়ানে যা, আশিকি ওয়ানের হিরো হিরোইন তারপরে কটা সিনেমা করেছে, আশিকি টুর পরে আশিকি টুর পরে আদিত্য রয় কাপুর কটা সিগনিফিকেন্ট সিনেমা করেছে, তাই না? মানে তো আমার রিমার্কেবল ক্ষেত্রে সিনেমা। হ্যাঁ, একটা সিনেমা করেছিল রক্ষা কাবাজ ওম, যেটা মানে অস্কার নোবেল সবই দেওয়া উচিত, আমি ওইটাই দেখেছিলাম। তো তারপরে তো আর বোধহয় সিনেমা কিছু করেন। তো আমার দেখ কার্তিক আরিয়ান অভিনেতা হিসেবে যে খুব ভালো তা নয় অবশ্যই, এবং শ্রীলীলাও তার মানে এখনো সে নিজেকে অভিনেত্রী হিসেবে প্রমাণ করেননি। বাট আমি অনেক বেশি ইন্টারেস্টেড থাকবো গান নিয়ে, কারণ এটাই সব থেকে বড় ইউএসপি, এবং নতুন কোন সিঙ্গার উঠে আসে কিনা। উঠে আসছে কুমার শানু পেয়েছিলাম আমরা আশিকি ওয়ানে, অরিজিৎ সিং কে আমরা পেয়েছিলাম আশিকি টু তে, দুজনেই নিজেদের জেনারেশনের বিশাল বড় গায়ক আসে। অরিজিৎ সিং এখন সম্ভবত দেশের এক সেই নাম্বার সময় গায়ক। কুমার শানু পর 5 বার কিন্তু অ্যাওয়ার্ড জিতেছে হুম, পর। মানে লোকে ওই এখন সময় ভুলে যায় কুমার শানু সেই সময় যা ক্রেজ ছিল, মানে মানে ছিল। সেই সময় কুমার শানু যা ক্যাসেট বিক্রি হতো, মানে অকল্পনীয়, মারাত্মক এবং ব্যাপার কুমার ছিল। শানু আরো পেতো, খালি খালি কুমার শানু কুমার শানু আরো পেতো। হ্যাঁ, চলে না। না কুমার শানু আরো অ্যাওয়ার্ড পেতো, তারপরে খালি ওই একবার ফিল্ম ফেয়ারে বলে দিয়েছিল যে এবার আমাকে ছেড়ে অন্য কোনো সিঙ্গারের দিকে তোমরা ফোকাস করো, হ্যাঁ ওই জন্য পরের বার থেকে দেওয়া বন্ধ করে দিয়েছিল, নাহলে ওটা কন্টিনিউ হতো। ওটা কোথায় হ্যাঁ গিয়ে তো থামতো কে জানে। তো আমি সত্যি কথা বলতে কার্তিক আরিয়ান আদিত্য রয় কাপুরের থেকে কোনো নতুন সিঙ্গার উঠে আসে কিনা, আমি সেটাতে অনেক বেশি ইন্টারেস্টেড। তা শুভম, এবার তোর কাছে চলে যাই, যে এই যে নতুন নতুন ছেলেদেরকে একটা আমরা যে ভাবি যে এক একটা স্টার, এই যে কার্তিক আরিয়ানকে এখানে মানে তোর নেওয়া হয়েছে অ্যাকচুয়ালি আশিকি ক্ষেত্রের জন্য নির্বাচন করা হয়েছে না, এর আগে নানা রকম জল্পনা চলছিল। তা এই যে এই সিনেমাগুলো আসলে একটা অডিয়েন্সের মধ্যে একটা ক্রেজ তৈরি হয়, যে একটা যারা ইয়ং জেনারেশন আছে যারা কার্তিককে মোটামুটি একটা ফলো করে। এবার এই জেনারেশনটাই যখন চান্দু চ্যাম্পিয়নের মতো যখন একটা ভালো সিনেমা আসে, যাই হোক সে যথেষ্ট খাটাখাটনি করে আছে, তখন এই ডিফারেন্সটা দেখা যায় কেন? তখন সিনেমা হলে সেই সমস্ত মানুষগুলো কোথায় যায়? ওই জন্যই তো কার্তিক আরিয়ান এখন ফ্র্যাঞ্চাইজ বয় হয়ে গেছে। ওই জন্য কার্তিক আরিয়ান চান্দু চ্যাম্পিয়নের মতো বই করছে না। প্রবলেম তো এটাই, আমরা যখন আসে সিনেমাগুলো, প্রথমে আমার একটা দাবি আছে যে খালি আশিকি টু কেন, আশিকি ওয়ানও আমি রিলিজ চাই। আশিকি ওয়ানও সিনেমা হলে আমি রিলিজ চাই, আশিকি ওয়ান আর টু দুটো আসবে, তারপরে 3 আসবে, কোনো অসুবিধা নেই। এবার কার্তিক আরিয়ানের যেটা তুই বললি, এবার কার্তিক আরিয়ান চান্দু চ্যাম্পিয়ন যথেষ্ট ভালো সিনেমা। বাকি ওই সময় যে কটা সিনেমা এসেছিল তার থেকে কিন্তু ভালো এগিয়ে রাখার মতো সিনেমা চান্দু চ্যাম্পিয়ন। কিন্তু ওই খাটনিটা লোকের ভালো লাগলো না, লোক ভুল ভুলাইয়া তার থেকে বেশি পছন্দ করলো। এবার কেউ যদি দেখছে কোনো নিউ কামার হিরো যে এখনো ঠিকভাবে পাটা জমিয়ে উঠতে পারেনি ইন্ডাস্ট্রিতে, এখনো মানে টলমল টলমল করছে, সে যখন দেখছে যে আমি যখন ফ্র্যাঞ্চাইজি মুভি করছি সেই ভ্যালুটা যখন আমার সাথে অ্যাড হচ্ছে, আমি অনেক বেশি মার্কেট গ্যাদার করতে পারছি, তাহলে আমি চান্দু চ্যাম্পিয়ন তো খাটবো কেন? ঠিক সেরকমই আমি যদি দেবদার জিদ্দাকে নিয়ে ভিউজ পাই, আমি কেন নতুন কন্টেন্ট আনতে যাব? আমি কেন আলাদা কন্টেন্ট আনবো যদি আমি দেবদাকে জিদ্দাকে দিয়ে ভিউজ কামাতে পারছি? তাহলে আমার এত সিনেমা দেখা। তুই আমাদের এখানে দেবজিৎকে নিয়ে ভিডিও করে তুই কাকে এখানে মেনশন করতে চাইলি? আমি কাউকে মেনশন করছি না, এই যে প্রত্যয় ঝামেলা লাগানোর চেষ্টা করছে, ঠিক আছে, সবার মধ্যে। আমি এই কারণ প্রত্যয় ছেলেটিকে চিনে রাখুন, এই ছেলেটি কিন্তু চুগলিবাজ স্বভাবের ছেলে, ঠিক আছে? একদম এটাকে চুগলিবাজ স্বভাবের ছেলে। আমরা 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 একবার প্রত্যয়কে এক্সপোজ করবো, ঠিক করেছি একদম প্রপার ভিডিও বানিয়ে। তো এবার ওই যে ইজি ইজি গোয়িং যেখানে জিনিসটা হয়ে যাচ্ছে, যেখানে কার্তিক আরিয়ানকে চিনছে সবাই বুলবুলাইয়ার ফ্র্যাঞ্চাইজি হিরো হিসাবে, আজকে চিনবে আশিকি 3 হিরো হিসাবে, সেখানে সে কেন অত খাটাখাটনি করতে যাবে, যেখানে তাকে বডি ট্রান্সফরমেশন করতে হচ্ছে, যেখানে তাকে অ্যাক্টিং এ অনেক রকম লেয়ারিং আনতে হচ্ছে, এবং সেটা অডিয়েন্স এট দ্য এন্ড অফ দ্য ডে মানে দেখছে না, ওটিটিতে আসবে তারপরে দেখবে। সেই সিনেমা বানিয়ে লাভ নেই যেটা আমি ওটিটিতে বসে দেখবো। তাহলে তুমি কার্তিক আরিয়ানের মতো একটা হিরো টাইপকাস্ট হয়ে যাবে, তার যে আরো যে বাকি দিকগুলো সেগুলো আমরা ফ্লেশ আউট করে বার করতে পারবো না, সেটা আমাদের অক্ষমতা আর কিছুই নয়। এবং মানে এটা কেন চলছে না বা লোক কেন পছন্দ করছে না, সেটা আনসার কারোর কাছে নেই। যদি কার্তিক আরিয়ানের কাছেও থাকতো অন্য ধরনের সিনেমা বানিয়ে ফেলতো, যদি ও বুঝতে পারতো লোক কেন পছন্দ করছে না, এটা কারোর কাছে নেই। কিন্তু এখন মানে যেটা পছন্দ করছে সেটা তো আমি বুঝতে পারছি, কেন করছে না সেটা আমি জানি না, কিন্তু কেন বাকিগুলো করছে আমি তো সেটা বুঝতে পারছি। তাহলে যেটা করছে সেটাই কন্টিনিউ করো। এরকম ফ্র্যাঞ্চাইজি মুভিতে আপনি দেখতে পাবেন ভালো ভালো হিরোকে। তা এরপর যে টপিকটা নিয়ে চলে আসছি এটা একটু আলাদা, সেটা হচ্ছে মিঠুন চক্রবর্তীর দিল্লি ফাইলস। আকাশ দিল্লি কোথায়? ফাইলস আকাশকে চাই তো। হে বাবা, ভুল লোকদের ভুল প্রশ্ন করে ভাই। নমস্কার বন্ধুরা, সাহা টকিজে আপনাদের সকলকে স্বাগত। আমি আকাশ শাহ। না ওরকম না, ওরকম ভাবে স্টার্টিং হচ্ছে না, এগুলো এরকম আনকাট থাকবে একদম। মিঠুন চক্রবর্তী ওয়ার্ল্ডে যাকে না তুই তো ইন্ট্রোটাই তো দিলি না। মিঠুন চক্রবর্তী তো পরে আসবো। হ্যালো বন্ধুরা, সাহা টকিজে আপনাদের সকলকে স্বাগত। আমি আকাশ শাহ।
এটা দেয় না, এখন প্রথমেই স্টার্ট এখন করে দেয় না, অনেকদিন ভিডিও দেখি না আকাশ। চক্রবর্তী দিনে আমার চ্যানেল থেকেই কিন্তু প্রথম ভিডিও আসে, অনেকে আপনারা আগ্রহ করে বসে থাকেন মিঠুন না না, আমার চক্রবর্তীর আকাশের কোনো ভিডিওটা আরো একটা কারণে ভালো লাগে। আকাশ কিরকম করে বলতো, মানে ওই সাইন ল্যাঙ্গুয়েজের মতো এরকম এরকম এরকম, মানে আধা মিউজিক ডাইরেক্টর আধা এত সুন্দর লাগে। তাই আকাশ, আমরা কিন্তু দেখ, আমরা কিন্তু তোকে ভালোবাসি, ঠিক আছে, তুই না এরকমই আকাশের থাক। আচ্ছা, কিন্তু একটা আপনারা যারা প্রেজেন্স আছে, ও শার্ট অফিসকে উপস্থিত ফলো নেই করেন তাও কিন্তু ওখানে কথা তারা হয়। এখানে অ্যান্সার করতে পারেন যে শার্ট অফিসকে কি এখন যেই রূপে আপনারা দেখতে পাচ্ছেন সেই রূপে আপনারা কি বেশি পছন্দ করেন, না ওই মোল্লাকে আপনারা এইবারটা কেটে দিস, ছি, 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 না না, এইবারটা কেটে দিস। শার্ট অফিসের লুকটা কিন্তু ভালো। মিস ইউ না আকাশ, মিস ইউ। না 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 না, হ্যাঁ, শার্ট অফিসের মধ্যে একটা সেক্স অ্যাপিল আছে, যেটা দাড়িতে লুকিয়ে থাকতো, এখন বেরিয়ে এসছে। সে সত্যি, তুই হাসছিস কেন? হাসছিস, সিরিয়াস কথা একটা। ও এতদিন যাই হোক, আ- যাই হোক, বুঝলাম। তো দিল্লি ফাইলস কেমন লাগলো? দেবজ্যোতি তুই বল, দিল্লি ফাইলস কেমন লাগলো? দিল্লি ঠিক ভাইসের আছে। টিজারটা তো খুব সুন্দর ছিল, খুব মিনিমালিস্ট একটা টিজার, এবং মিঠুন চক্রবর্তীর পারফরমেন্স যখন ওই, মানে তার একটা লিস্ট আছে, কথা আস্তে আস্তে জড়িয়ে যাচ্ছে, এবং তিনি এই কনস্টিটিউশনের প্রিয়াম্বেলটা বলছেন, মানে অসম্ভব, মানে আলাদা লেভেলের পারফরমেন্স। খুব মিনিমালিস্টিক একটা টিজার রাখা হয়েছে, টিজার ট্রেলার কাইন্ড অফ রাখা হয়েছে, খুব সুন্দর, মানে মানে হার্ড হিটিং। মানে তুই দেখলে তোর মানে হয় না, কিছু জিনিস হয়তো তুই খুব ভালো দেখলি, আর তোর কোনো মানে ধাক্কাটা ইম্প্যাক্ট কি, একটা ছাড়তে পারলো। ধাক্কা, এক্স্যাক্টলি, একটা ওই ধাক্কা ধাক্কাটা কিন্তু দিতে পারে। এবং দিতে পারফরমেন্স পারে। মিঠুন চক্রবর্তী, দেখ মানে কি বলবো, 3বার জাতীয় পুরস্কার পাওয়া অভিনেতা, হ্যাঁ, আলাদাই। আচ্ছা, তো শুভম তোর কেমন লাগলো এই টিজারটা দিল্লি ফাইলস? সেম। খুব মানে ওই যে বললো, ছোট, ক্রিস্প এন্ড খুব মিনিংফুল। মানে যেটা আমি দেখাতে চাইছি সেটা আমি পুরোপুরি দেখালাম না টিজারে, লোক ভাবুক সেটা ব্যাক অফ দা মাইন্ডে যে আমি কি নিয়ে দেখাতে চাইছি বা কি করতে চাইছি। এবং তার সঙ্গে যখনই মিঠুন চক্রবর্তী নামটা চলে আসে, আকাশকে নিয়ে যত ইয়ার্কি মারি, মিঠুন চক্রবর্তী জাত হ্যাঁ, অভিনেতা, এটা মানতে হবে। এনি না ডে না না, এনি টাইম, ঠিক আছে। সে যখন হাঁটছে, সে যখন কথা বলছে, তার সে মিঠুন চক্রবর্তী খালি অ্যাক্টিং করে না, তার প্রত্যেকটা প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ অ্যাক্টিং করে। তার হাতের আঙুল থেকে শুরু করে পায়ের নখ অব্দি সবকিছুই ওখানে অ্যাক্টিং করছে। তো এই জিনিসটা যখন করছে, আর এটা যখন বড় পর্দায় আমরা ফুল ফ্লেজ একটা সিনেমায় দেখতে পাবো, এবং সেটা অতক্ষণ ধরে ওই অ্যাক্টিংটা দেখতে পাবো, তারপরে জানি না যে কত লোক ছিটকাতে চলেছে এটা নিয়ে। প্লাস সাবজেক্ট এবং মিঠুন চক্রবর্তীকে যদি ভালো করে ইউজ করা যায়, আমরা জানি মিঠুন চক্রবর্তীর থেকে কাবুলিওয়ালার মতো আমরা জিনিস সেটা পাওয়া যায়। কাশ্মীর ফাইলসেও সেটা দেখেছিলাম, কাশ্মীর ফাইলসেও যেটা কাশ্মীর দেখেছিলাম। ফাইলসও দেখেছিলাম, রিসেন্ট টাইমে কাবুলিওয়ালা বাংলায় দেখেছিলাম, যে কি লেভেলের পারফরমেন্স দিয়েছিল ভাই, চোখ সরানো যাচ্ছে না। তো অবভিয়াসলি হ্যাঁ, মিঠুন চক্রবর্তী কি ফ্যাক্টর তো আছেই এই সিনেমা, তার সঙ্গে সাবজেক্ট, তার সঙ্গে যেরকম ভাবে টিজারটা কাটা হয়েছে সেটাও খুব ভালো হয়েছে। ওটা হয়েছে। হুম, হুম। তা এরপর চলে আসবো একদম আলাদা একটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে সোহম শাহ, যার আমরা তুমবার দেখেছি। প্রথমে এই সিনেমাটাকে সেরকম ভাবে কেউ লোকে দেখেওনি, কেউ অ্যাপ্রিসিয়েট করেনি, এরকম একটা ভালো কন্টেন্ট, মানে এরকম একটা লেভেলের জিনিস নিয়ে আসবে, এটা যখন মানুষ আবার যখন রিলিজ করা হলো, তখন মানুষ বুঝতে পারলো যে আমরা কোন জামানায় পড়ে আছি, আমরা কি জিনিস একটা মিস করে মিস গেলাম। করলাম। তা যাই হোক, সোহম শাহর নতুন যে ট্রেলারটা এসেছে ক্রেজি, আমার এখনো রিভিউ করা হয়নি, আমি তো ট্রেলারটা দেখে জাস্ট স্পেল বাউন্ড হয়ে গেছি। তো তোদের কেমন লাগলো সেটা বল। শুভম আগে বল কেমন লাগলো। ভাই সত্যি কথা বলছি, অনেকদিন বাদে মনে হলো একটা ভালো ট্রেলার দেখলাম। যে ট্রেলারটা দেখে প্রথমে মাথায় আসবে মুভিটা কবে আসছে, কারণ এই ট্রেলারটাকে যেভাবে গানটা দিয়ে কাটা হয়েছে, কাল্লু মামা, ওই কাল্লু মামা, সত্যার যে কাল্লু গানটা মামা, কাল্লু মামা দিয়ে কাল্লু যেভাবে মামা। কাটে, যেভাবে চেজিং সিন গুলোতে বিজিএমটা বাজছে, পাটা ভেঙে যাচ্ছে, পাটা সোজা করছে, লোনের ওখান থেকে ফোন আসছে, এবং সেখানে সোমসা দুটো লুকে এরকম পারফরমেন্স, এই যে এরকম গাড়ি থেকে দেখাচ্ছে, মানে স্পেল বাউন্ড ভাই, সত্যি কথা বলছি, স্পেল বাউন্ড। মানে হয় না এবার, মানে সোহম শাহ দেখবি অনেক গ্যাপে গ্যাপে সিনেমা আনে, কিন্তু ভালো কন্টেন্ট আনে। এই একজন যে যার কন্টেন্ট এলে এখন লোক মানে বিশ্বাস করতে শুরু করেছে, হ্যাঁ আনলে কিছু আলাদা আনবে। এবং এবং আমি যেটা ট্রেলার রিভিউতেও বলছিলাম, যে গল্পটা মানে বেসিক গল্পটা ট্রেলার দেখে তুই যদি দেখিস, যে মেয়ে কিডন্যাপ হয়ে যাচ্ছে, বাবা বাঁচাতে যাচ্ছে, খুব যে অপরিচিত গল্প তা তো নয়। মানে আমরা তো প্রচুর হিন্দি বাংলা সিনেমাতে দেখে এসেছি, এটা যে নতুন কিছু তা তো নয়। কিন্তু হ্যাঁ, ওই তো বলছি, হিন্দি বাংলা সবে তো দেখেছি এরকম টেমপ্লেটের গল্প, কিন্তু মানে সোহম শাহ আনছে, মানে লোক এই চেনা গল্পটাতেও ভরসা করছে, যে এটাকেই যদি আলাদা কিছু ভাবে দেখানো যায়, এর মধ্যে কি আলাদা করবে, এর মধ্যে কি কি লেয়ারিং রাখবে, কি কি টুইস্ট এন্ড টার্নস রাখবে, যেগুলো এতদিন এই টেমপ্লেটের গল্পতে আমরা দেখতে পাইনি। তো সেগুলো দেখার জন্য খুব ইন্টারেস্টেড। এবং সিরিয়াসলি ট্রেলারটা হেভি হয়েছে, হলিউডি স্টাইলের ট্রেলার, দেবজ্যোতি থেকে ধান নিয়েই বললাম, হলিউডি স্টাইলের ট্রেলার, এবং খুব ভালো লুক অ্যান্ড ফিল থেকে শুরু করে বিজিএম টেকনিক্যালি ওয়েল মেড, ভালো ভালো পারফর্মাররা আছে। দেখা যাক, মানে আমি সিরিয়াসলি খুব এক্সাইটেড এই মানে এই পার্টিকুলার প্রজেক্টটা নিয়ে। আর যেটা বেশি দিন নেই, আর যেটা ফেব্রুয়ারি মাসে আসতে বেশি দিন চলেছে। নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, যাই হোক, দেবজ্যোতি তোর কেমন লাগলো
পাকিস্তানের 8 উইকেট পড়ে গেছে, আমি ওটা দেখছিলাম। ট্রেলারটা মারাত্মক ট্রেলার হয়েছে, মানে মারাত্মক ট্রেলার হয়েছে। এবং সোহম শাহ, দেখ, তুমবার রিলিজ প্রমাণ করে দিল যে এরকম কন্টেন্ট ড্রিভেন কাজের কিন্তু একটা মার্কেট আছে। তুমবার রিলিজে হিউজ ব্যবসা করেছে। তো এই যে অনেক সময় আমাদের অজুহাতটা যে হয় বলিউডের ক্ষেত্রে, সাউথে অতটা না, যেহেতু সাউথ সিনেমা দেখার কালচারটা আছে, যে এরকম সিনেমা তৈরি হয় না কারণ মার্কেট নেই, সেটা কিন্তু ভুল হয়ে গেল। ইভেন ক্রেজি ট্রেলার নিয়েও একটা যথেষ্ট কিন্তু বাস তৈরি হয়েছে। মানে একটা ছোট সিনেমা, সেই অর্থে কোনো এলিস্টার নেই, সেই হিসাবেও কিন্তু ক্রেজি ট্রেলার নিয়ে যথেষ্ট বাস হয়েছে, চ্যাটার কিন্তু তৈরি হয়েছে। আর ট্রেলারটা ইটসেলফ আই দুর্দান্ত একটা ট্রেলার হয়েছে। গল্পটা যেটা দেখাচ্ছে ওই মানে মেয়ের কিডন্যাপ, আমার মনে হয় না গল্পটা স্ট্রেট ফরওয়ার্ড হবে। আমার মানে আমার এত আমিও আলাদা হবে, স্ট্রেট আলাদা হবে। ফরওয়ার্ড জিনিস আমি হবে না, হবে না, হবে মানে না, সোহম গল্পের শাহ যে, গল্প তো আছে। হ্যাঁ মানে এক্স্যাক্টলি, মানে সোহম শাহ যে শিপ অফ থিসাস আর তুমবার করেছে, তার সেগুলোর যে ডেপথ ছিল, মানে এত মানে আমি যদি গিয়ে দেখি এটাই গল্প আছে, সিনেমাটা যত ভালো হোক আমি ডিসঅ্যাপয়েন্টেডই হব। ডিসঅ্যাপয়েন্টেড হবো। আমি ওইটাই এক্সাইটেড যে এর ভেতরে আর কি কি আছে, ভেতরে কি হ্যাঁ, কি লুকিয়ে তো আছে সেটা ভেতরে দেখতে পাওয়া যাবে। শিওরলি মানে ওই মেয়ের কিডন্যাপ, বাপ বাঁচাতে যাচ্ছে, ওই রুটিন অ্যাকশন টেমপ্লেটের গল্প হবে না, এটা আমি হবে না। 99.9% শিওর। ট্রেলারটা দুর্দান্ত, এবং কিছু কিছু সিন দেখে তো মনে হলো সায়েন্স ফিকশন এলিমেন্টও থাকতে পারে। সাইকোলজিক্যাল থ্রিলারের তো একটা এলিমেন্ট হ্যাঁ, আছেই। হ্যাঁ, হ্যাঁ, কিছু হ্যাঁ, হ্যাঁ। কিছু কিছু সিন দেখে মনে হলো তো সায়েন্স ফিকশন এলিমেন্টও থাকতে পারে। এবার দেখা যাক কিরকম কি হয়। আর সিনেমাটার মধ্যে একটা ডার্ক হিউমারও আছে, সেটাও দেখে ভালো লাগলো। মানে বোরিং ভালো সিনেমা লাগলো। কিন্তু হবে না। তো খুবই এক্সাইটেড, মানে আমি মানে এই পার্সোনালি একটা আমি থ্রিল এটাতে। থাকবে, মানে মনে হয় আমার যতদূর মনে হচ্ছে সিনেমাটা বেশি রান টাইমের হয়তো থাকবে না, মোটামুটি 1.5-2 ঘন্টার না মধ্যে না, বা প্রচন্ড 2 ঘন্টার ফাস্ট মধ্যে পেস্ট হবে, প্রচন্ড ফাস্ট fast পেস্ট paced হবে, হবে। হুম। প্রচন্ড ফাস্ট এবং পেস্ট হবে এটা মানে। ফাস্ট পেস্ট হবে এবং টুইস্ট এন্ড টার্ন অনেক কিছু থাকতে চলেছে, যেটা রীতিমতো মানে এক প্রকার চমক থাকবে একটা। এটা আমিও বিশ্বাস করছি। কেন যেন মনে হচ্ছে সোম অলরেডি পার্ট 2 এর প্ল্যানিং করেই সিনেমাটা আনবে। আমার কেন জানি না হ্যাঁ, মনে ওদের হচ্ছে পার্ট 1 তো হবে, পার্ট 2 এরও এন্ড ছাড়বে। না, আমি আমার আমি যেটা মনে শুনেছিলাম হয় এটার সাথে কোন রকম তুমবার 2 এর মানে কোন রকম অ্যানাউন্সমেন্ট বা কিছু যদি আসে, মানে তুমবার 2 এর তো একটা অ্যানাউন্সমেন্ট এসেছিলই, যে এই সিনেমাটার সাথে যদি আরো কিছু আসে সেটাও একটা হতে পারে। কারণ সেটাও একটা তুমবার, হতে পারে, কিন্তু এটা জানি না, এটা পার্ট 1ই শেষ করবে বলে আমার মনে হয় না। মেবি আমার মনে হচ্ছে এটা। দেখা যাক কিরকম হয়। তবে দেখা আমার যাক। একটাই বক্তব্য যে যারা হলে গিয়ে সিনেমাটা দেখুন, সেটা কারণ সিনেমাটা তো খুব বেশি শো পাবে না। ছাবা যেভাবে ব্যবসা করছে হয়তো শো কমই পাবে, বাংলা সিনেমা তো সেই সময় কিছু নেই। তো হ্যাঁ, হ্যাঁ। তো তা বাদ দিয়ে মানে সিনেমাটা হলে গিয়ে দেখতে চান, কারণ ওই 5 বছর বাদে একটা সিনেমা কাল্ট ক্লাসিক হয়ে কোনো লাভ নেই। লাভ নেই। তুমবারের মতো 5 বছর বাদে একটা Exactly. সিনেমা কাল্ট ক্লাসিক হলো, তারপরে লোকে আলোচনা করছে যে হ্যাঁ এটা তো হেভি সিনেমা ছিল, কেন তখন কেউ দেখে। এগুলো করে কোনো লাভ নেই। এটা শিপ অফ থিসাসের ক্ষেত্রে হয়েছে, এটা তুমবারের ক্ষেত্রেও হয়েছে। ক্রেজিটা অ্যাটলিস্ট প্রথমবারে হিট করা, ওটাও আর 5-10 বছর ওয়েট করাবেন না, আমি এইটুকুই বলবো। দুর্দান্ত ট্রেলার হয়েছে। এবং যেটা শুভম বললো, মানে এরকম মানে আমরা হলিউডে এরকম ট্রেলার দেখি, মানে আজকে যদি এই ট্রেলারটা হলিউড Exactly. থেকে আসতো বা একটা ইউরোপিয়ান সিনেমা থেকে আসতো, প্রচুর লোকে ভিজিয়ে ফেলতো। আর এই যে হিন্দি বলে অতটা ভেজা হয়নি, হ্যাঁ অনেকে হিন্দি বলে এখনো শুকনো আছে, আর দুর্দান্ত ট্রেলার, দুর্দান্ত ট্রেলার। তা পরের টপিকটা আমি ওয়ান লাইনার কতগুলো প্রশ্ন জিজ্ঞেস করব, কেননা এখন আমরা দেখতে পাচ্ছি বাংলা হোক, এই হিন্দি পার্টটা হোক, কফি অনেক। উইথ কারান থেকে নেওয়া, কিন্তু এই পার্টটা কফি উইথ কারান থেকে নেওয়া। না, 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 এটা আমার, না, এসব কারো থেকে নেওয়া না ভাই। এইটুকুনি মান ইজ্জত দে, কপি উইথ করোড় পড়ানোর সাথে ইয়ে করিস না। দেখো, তা প্রত্যেক সিনেমায় এখন বাংলা হিন্দি রিলিজ দেওয়া হচ্ছে। তা আমি এক একজন নায়কের নাম বলবো, ঠিক আছে, নায়িকার নাম বলবো। আমাদের বাংলার গুলো আগে বলি। তা প্রথমেই চলে আসি যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যাকে বাংলা মানে আমাদের ইন্ডাস্ট্রি বলা হয়। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কোন একটা সিনেমা যেটা মনে হয় রিলিজ দেওয়ার দরকার? সংঘর্ষ। দেবু একটা বল, শুভম একটা বল। সংঘর্ষ। শুভম? আচ্ছা, 22 শ্রাবণটা একবার হলে দেখতে পেলে ভালো হতো আরেকবার। ওকে, আচ্ছা, এবার চলে আসি মিঠুন মাথায় হাত চক্রবর্তী। দেওয়ার কি আছে? মাথায় হাত রিলিজ দিচ্ছে। আবার দেখতে যাবো। কোনটা মিঠুন কোনটা? চক্রবর্তী মিঠুন চক্রবর্তী কোন সিনেমা আবার রিলিজ দিলে দেখতে যাবি? কোনটা হওয়া উচিত? তোর একটা আমি বল, বলবো এমএলএ দেবু একটা ফাটা বল। গেস্ট, এমএলএ ফাটা ফাটা গেস্ট, গেস্ট, ফাটা গেস্ট, ফাটা গেস্ট। ফাটা গেস্ট। সেরা সেরা, নো হ্যাঁ, ওটাই ডাউট, ওটাই। নো জিদ্দার ডাউট। কোন সিনেমা ওদের দুজনের আবার মনে হয় রিলিজ দেওয়া উচিত? সাথী, সাথী, পিতৃভূমি। সাথী। পিতৃভূমি? কারণ পিতৃভূমি সিনেমাটা খুবই ভালো সিনেমা, যেটা অরিজিনাল মানে রানে চলেনি। সাথী তো ব্লকবাস্টার ভালো, সিনেমা। ভাগ্যওয়ালা বলে কৃষ্ণকান্তের উইল। না, কৃষ্ণকান্তের ওটা ওই কন্টেন্ট আচ্ছা, তো এখন ওটিটি হইচইতেই দেখা যায়, সেটা না। হ্যাঁ, পিতৃভূমি সিনেমাটা খুবই ভালো, দেবদার যেটা কোন চলেনি সিনেমা? একদম। দেবদার কোন হ্যাঁ, সিনেমাটা হ্যাঁ, দুজনে বল, আবার দেখবি দেবদার। চ্যালেঞ্জ। ধূমকেতু। ধূমকেতুর প্রথমবার রিলিজটাই হয়ে যায়, রিলিজের দরকার। হ্যাঁ হ্যাঁ, ওটা তো আলাদা বিষয়। ধূমকেতু প্রথমবার রিলিজ হলে তো ধূমকেতুর বাড়ি প্রথম ফিরে যাবে। রিলিজ, হ্যাঁ।
আচ্ছা, বনির কি কোনো সিনেমা রিলিজ দেওয়া উচিত? না, বনির যে সিনেমাগুলো রিলিজ হচ্ছে সেগুলো তুলে নেওয়া উচিত, মানে রি-রিলিজ অব্দি যাওয়ার দরকার নেই, যেগুলো রিলিজ হচ্ছে সেগুলো যেন তুলে নেয়, যেন কি একটা আসছে ঝড়, তারপরে যেটা তুই আজকে গ্রুপে শেয়ার করলি কি .com, হনুমান.com নাকি ওইটা, প্রবাসা.com ওই নাকি যে বানসারা হাঙ্গামা.com? বানসারাও আছে, বানসারা বানসারা বানছাড়া, বানছাড়া। এগুলো হল থেকে তুলে নেওয়া আচ্ছা, উচিত। রবিন স্পিচের পরে যে 2000 টাকা পেয়েছিল, রিলিজ দিলে কি এর থেকে বেশি পাবে? না, হ্যাঁ পেতে পারে, কারণ প্রচুর লোকে রোস্ট করে, তো লোকে জানে, হয়তো 2000টা 4-5 হাজার হয়ে গেল। এই বনির বরবাদ সিনেমাটা কিন্তু আমার খারাপ লাগে না, আবার তোরা আমাকে বলবি জানি আমি, কিন্তু বরবাদ না, সিনেমাটা বরবাদ সিনেমাটা খারাপ না, বরবাদ সিনেমাটা খারাপ ঠিকঠাক, না। মানে দেখা যায় বরবাদ সিনেমাটা ভালো সিনেমা, আমার ভালো লাগে বেশ। আমরা পরের বার মানে বনি সেনগুপ্তের সিনেমার ফিল্মোগ্রাফি নিয়ে একটা ভিডিও করব, একদম হ্যাঁ, ইন হোক ডেপথে হোক হোক আলোচনা। হোক হোক হোক। আমি দেখেছি 3খানা সিনেমা, আবার চাও জয়েন করবো। না না, একটু লেট করে রাখিস, কেন বলতো বড় একটার তো রিসার্চ করতে একটু টাইম লাগবে, রিসার্চ টিচার্চ হ্যাঁ করে আসতে হবে, হ্যাঁ, অনেকগুলো সিনেমা আছে। অনেকগুলো সিনেমা তো অনেক আমাদের ব্যাপার সাথে আছে। লেজেন্ডারি একজন মানুষ ছিলেন বাংলার ক্ষেত্রে, সৌমিত্র চট্টোপাধ্যায়। সৌমিত্র চট্টোপাধ্যায়ের কোন সিনেমাটা রিলিজ দিলে তোরা আবার দেখতে যাবি? অভিযান, অভিযান আন্ডার রেটেড অ্যাজ ফাক। অভিযান থেকে ভাই ট্যাক্সি ড্রাইভার হয়েছে, লোকে ট্যাক্সি ড্রাইভার নিয়ে নাচানাচি করে, অভিযানের কথা কেউ বলে না। অভিযান, ও অনেকে অনেকে অপুর সংসার বলবে, অপুর তো সংসার, সন্দীপ রায় এক্স্যাক্টলি। fan, অনেকে অপুর সংসার বলবে, বাট অভিযান, অভিযান ভাই, অভিযান। অভিযান। শুভম? জয় বাবা ফেলুনাথ। জয় বাবা ফেলুনাথ। সন্দীপ রায় ফ্যান বেসকে টার করার চেষ্টা করছে। শুনবেন না এসব, এসব কথা শুনবেন না, এগুলো 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 কান দেবেন না, এগুলো এগুলো ঠিক আছে, তারপর জয় এগুলো বাবা হতে ফেলুনাথ থাকে দেখবে। আগে। হ্যাঁ বল। বল বল। আচ্ছা, বল বল কি বলছিলি? না না না, এটা 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 একটু ডার্ক জোক, এটা কাটতে হবে, এটা ডার্ক জোক। আমি বলছিলাম যে জয় বাবা ফেলুনাথ যদি অরিন্দম শীল বানাতো কি দেখতিস, যাই হোক এই পার্টটা কেটে দিতিস। বাবা গো, আর বলিস না, কার নাম তুললি? ওই জন্যই বললাম এই পার্টটা কেটে দিস, আমি ওই জন্যই চেপে গেলাম। কাটা কিছু হবে না, কিচ্ছু কাটাবে না, সব থাকবে। হচ্ছে এই যে লোকে খেয়ে দেয়ে কাজ দেয়, এই যে হইচই সাবস্ক্রিপশন নিয়ে বসে থাকে, হইচই যখনই কোনো একটা কন্টেন্ট আসে সেখানে কমেন্টের বদলে লোকে খিস্তি কামারি দিতে থাকে। হইচই কি এই জিনিসটা বোঝে না যে লোকে আগে এই ধরনের কাজ দেখতে আর পছন্দ করে না? কেন দেখ বেকার হইচই এর গোল্ডেন, হ্যাঁ দেখ হইচই এর গোল্ডেন রান ছিল যখন ওই 2018-19 হইচই সফট পর্ন বানাতো, ঠিক আছে, গরিবের অল্ট বালাজি, হিন্দিতে অল্ট বালাজি, বাংলায় ওটা হচ্ছে হইচই এর গোল্ডেন রান ছিল। যখন থেকে সফট পর্ন বানানো বন্ধ করে অ্যাকচুয়াল কন্টেন্ট বানানো শুরু করেছে, আলবাল ছোড়ার ডাল কন্টেন্ট আসছে। তো হইচই এর সুইচ ব্যাক করা উচিত হচ্ছে ওই দুপুর ঠাকুর বউ, তারপরে চরিত্রহীন ওইগুলোতে, মানে যাই হোক, শুভম তোর কি যদি মনে হয়? এখানে শুভম বলবে, শুভম এই ঘুরে গেছিস দেবজ্যোতি, ঘুরে গেছিস। হ্যাঁ শুভম, তোর হইচই যে কোনো একটা কাজ বল যেটা দেখে মনে হচ্ছে যে হ্যাঁ একটা স্যাটিসফ্যাকশন পেয়েছি এই কাজটা দেখে। একটা কাজ না, অনেক কাজ আছে বেকার, দেখ আমি মিথ্যা কথা বলবো না, অনেক কাজই আছে যেগুলো দেখে স্যাটিসফ্যাকশন এসছে। ইন্দুবালা ভাতের হোটেল খুব ভালো, মন্টু পাইলট খুব ভালো সিরিজ, ওদিকে রহস্য রোমাঞ্চ সিরিজ যেটা, ওটা ভালো সিরিজ, মন্দার ভালো সিরিজ, রাজনীতি ভালো সিরিজ, এর আছে। এবার কি এদের যে ডিউরেশন, মানে আসার যে গ্যাপটা, সেটা বছরে একটা, মানে 900 টাকা দিয়ে তুই একটা সিনেমা দেখতে পাচ্ছিস, মানে তুই যদি হিসাব করিস মাল্টিপ্লেক্সে পপকর্নের সমেত দাম নেয় হইচই, একটা সিরিজ দেখাবে 900 টাকা উইথ পপকর্ন দাম নেয় সাবস্ক্রিপশন, ঠিক আছে, ইনসিগনিয়াতে পপকর্ন আর প্যাটিস সহ 900 টাকা। হ্যাঁ সহ ওই একটা সিরিজের দাম নেয়, যেটা হ্যাঁ ঠিক। মন্দার মন্দার বা ইন্দুবালা ভাতের হোটেল বছরে একটা আসবে, ওই একটা তুমি দেখো ওই টাকা দিয়ে। এবার হইচইয়ের যে প্রবলেমটা না, হইচইয়ের এখন যে মানে সেট অডিয়েন্স, মানে যার জন্য হইচইটা, মানে হইচই যাদের জন্য কন্টেন্ট বানায়, এই বাড়িতে বসে যারা টিভিতে সিরিয়াল দেখছে তাদেরকে একটা প্রিমিয়াম জায়গা দিচ্ছে, যে তোমরা সিরিয়ালই দেখো, একটু প্রিমিয়াম জায়গায় দেখো, যেটা ওই 6টা এপিসোডের মধ্যে শেষ হয়ে যাবে, ভালো কথা। এবার সেই পার্টিকুলার অডিয়েন্সটাও না এবার বোর হয়ে যাবে, এবার ওই পার্টিকুলার অডিয়েন্সটাও বলবে বাড়িতে বিয়ে হচ্ছে, বউ আসছে, গোয়েন্দা হয়ে যাচ্ছে, এই গল্প আর কতবার দেখবো বস, বাড়িতে বউ এলেই তো গোয়েন্দা হয়ে যাচ্ছে, হ্যাঁ সে আর আমি কত দেখবো। এবার নতুন কিছু আনো, নতুন কিছু তারা কোনোদিন চেষ্টাও করবে না। ওই কয়েকটা সেট অফ ডাইরেক্টর আছে, ওই অনির্বাণ চক্র মানে অনির্বাণ ভট্টাচার্য যদি কোনো সিরিজ আনে, দেবালয় ভট্টাচার্য যদি কোনো সিরিজ আনে, সেই সিরিজ গুলো ভালো মানের হয়, ওই আসে বাসা। আর না হলে তো আছেই আমাদের যে মানে যেগুলো দিয়ে আর কি হয়েছে, বাড়ি কি নাম যেন ডাইরেক্টর গুলো, জয়দীপ মুখার্জি, জয়দীপ মুখার্জি, সাহানা দত্ত, সাহানা দত্ত না কি একটা আছে, হ্যাঁ দেখিনি, ওটা দেখিনি। অদিতি রয়, হ্যাঁ সাহানা বলে কেউ একটা আছে, তারপরে এই যে আমাদের যে ওই যে ওই হিরোটা মৈনাক ভৌমিক, এর আছে ওই সেট অফ,
ওই সেট অফ ডাইরেক্টর আলাদা আছে, ওরা কিন্তু ইচ্ছা করেই জিনিসগুলো বানায়। এমন না যে আমার আর তোর রিভিউ হইচই শোনে না, শোনে, কিন্তু শোনার পরে ওরা ওটাই করে, কারণ ওটাই ওদেরকে সাবস্ক্রিপশন এনে দেয়। এই আচ্ছা, এরকম আমার ব্যাপার। রিভিউ যদি আপনারা শোনেন, আমি বলবো আপনারা ওই 2019-এর আগে ওই সফটওয়্যার পর্নোগ্রাফিতেই ফিরে যান। তা এরপর আপকামিং যে কাজগুলো আসছে আমি কতগুলো নাম বলবো যে কোন কাজটা নিয়ে পুরো এক্সাইটেড আছিস। প্রথম হচ্ছে হিন্দির থেকে, হিন্দি সিনেমার বলছি, ওয়ার 2 আসছে, তারপর হচ্ছে হাউসফুল 5 আসছে, তারপরে হচ্ছে তোর কান্তারা 2 আসছে, থামা আসছে, এই কাজগুলো আসছে। তো কোন কাজটা নিয়ে তোরা এক্সাইটেড? হাউসফুল দেবজ্যোতি 5 সর্বপ্রথম ছাড়া বাকি সব কটা নিয়ে এক্সাইটেড আমি। সেম সেম প্লাস হাউসফুল 5 ছাড়া বাকিগুলো নিয়ে এক্সাইটেড। কারণ হাউসফুল মানে ব্যাপারটা হচ্ছে হাউসফুল ব্যাপার একই জোক, প্রথমবার হেসেছিলাম, দ্বিতীয়বার হেসেছিলাম, মানে পঞ্চমবার আর হাসি পাবে না। মানে ইভেন আমি লাস্ট 2-3টে পার্ট দেখিও নি। না, আমি যদি পার্টিকুলার বলি না, হাউসফুল 4টা কিন্তু আমার খুব খারাপ লেগেছে তা নয়, ওই যেখানে রাজা ফাজা নিয়ে গল্পটা আছে, ওই আমি ইয়েটা কিন্তু হাসি। আমি comedy লাস্ট আছে। দেখেছিলাম হচ্ছে হাউসফুল 2, যেটাতে হচ্ছে ওই মিঠুন চক্রবর্তী ডাকাত হয়েছিল, জাগদা ডাকুন নাকি, জয় মা কালী, জয় মা কালী, জয় করতো। জয় মা কালী, হ্যাঁ ওই বহু আছে। হাউসফুল 5 যা কাস্টিং নিয়েছে ইন্ডাস্ট্রিটার, বাকি নেই দেখবি ওই বছর আর কোনো সে তো সিনেমা প্রতি হচ্ছে বছর, সে তো প্রত্যেকটা হাউসফুলেই থাকে, সিনেমার কোয়ালিটি দেখতে হবে না, এরা যে ব্র্যান্ড ওইটাই তো ভিউয়ারটা মানে করে বলছি সেটা আর যে এখন মানে। সবাইকে নিয়ে চলে এসছে। আর আমি ওয়ার 2 নিয়ে তো এক্সাইটেড কাইন্ড অফ, আমি ইয়ে নিয়ে এক্সাইটেড, ক্রেজি নিয়ে তো ভীষণই এক্সাইটেড, ক্রেজিটা আমার মতো সিনেমা। কান্তারা 2 নিয়ে এক্সাইটেড। হ্যাঁ, কান্তারা, থামা, এগুলো তো ভালোই। আমি যেটা নিয়ে এক্সাইটেড নই, আমি অনেস্টলি বলছি, এটার জন্য গালাগালি খাবো, সেটা হচ্ছে সিকান্দার। সিকান্দারের মোটামুটি আমার এক্সাইটমেন্ট কমতে কমতে এখন সালমান 0 খানের চলে। সিকান্দার নিয়ে, সিকান্দার এটা বলা ছিল, সালমান খানের সিকান্দার নিয়ে তোদের মধ্যে কি রিয়াকশন আছে? খুব একটা ভালো রিয়াকশন নেই। দেখ, যে টিজারটা তবুও ডাইজেস্ট করার মতো, মানে যেটা অ্যানাউন্সমেন্ট টিজার বলে বার করেছিল আর কি, আলাদা করে শুট করে বার করেছিল, ওটা তবুও ঠিক আছে। কিন্তু সালমান খান, এআর মুরগাদাস, মানে বুঝলে ওই কম্বিনেশনটা থেকে আমরা আরো অনেক কিছু চাই, যেটা এই ফার্স্ট লুকটা বা ফার্স্ট পোস্টার যেটা বার করেছে, ওটা অডিয়েন্সকে স্যাটিসফাই করতে জঘন্য পারে। দেখে মনে হচ্ছে ক্যানভাতে এডিট করেছে। ক্যানভাতে বানিয়েছে ওটা। এর থেকে লোকের থাম্বনেল ভালো হয়। এর থেকে লোকের থাম্বনেল ভালো হয়। এর হ্যাঁ, থেকে আমাদের বাংলা রিভিউ কমেন্টে অনেক ভালো ভালো চ্যানেল আছে যারা এর থেকে ভালো ভালো থাম্বনেল বানায়। ভালো ভালো চ্যানেল বলতে কিন্তু আমায় বোঝাচ্ছে, ঠিক আছে, দর্শকদের বলে দিই, ভালো ভালো চ্যানেল বলতে কিন্তু শুধু আমাকেই বোঝাচ্ছে। না না, তোমার বন্ধু ও সেলফ অ্যাডভার্টাইজমেন্ট কেউ যদি শিখতে চান, মার্কেটিং কেউ যদি কি শিখতে করবো, চান, প্রমোট তো করতে হবে নিজেকে। আলাদা ক্লাস করায় দেবজ্যোতি, আপনারা নাম্বারটা আমাদের থেকে নিয়ে আপনি কন্ট্যাক্ট করতে পারেন, ওর মার্কেটিং এর ক্লাস করায় আলাদা করে। একদম 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 সত্যি কথা, সত্যি কথা, আমরা ক্লাস করতে যাবো তো। দেবজ্যোতি এখন মানে হাই স্ট্যান্ডার্ড লোকজনের সাথে মেশে, তো মানে আমরা এখন দেবজ্যোতিকে প্রশ্ন করতে আমাদের একটু মানে ভাবনা চিন্তা করে প্রশ্ন করতে হয় যে কি সব কথাবার্তা ভাই, এই পার্টটা কেটে দিস, কিঞ্চিত বড় বড় বোধ হয়, বিশিষ্ট লোকজনের সাথে মেশে। কিঞ্চিত বোধ হয় এই পার্ট কেটে দিস ভাই, এইসব পার্ট কেটে দিস। না না, কাটাকাটি কিছু হবে না, কাটাকাটি দেবজ্যোতি আমি আজকেই ওকে কমেন্ট করেছিলাম, দেবজ্যোতি থাম্বনেল গুলো সেরা বানাচ্ছে, মুখ ফুক বসিয়ে দিচ্ছে যেখানে ইচ্ছা মুখ ফুক বসিয়ে দিচ্ছে ভাই, সেরা আলাদা লেভেলে খেলছে। এই তোকে আমি গ্রুপে বলে দেবো, ফেস মর্ফ করে করিস, আমি একটা ওয়েবসাইট পেয়েছি, তোকেও দিয়ে দেবো, ফেস মর্ফ করে করিস, সেরা লাগে করতে, করতেও মজা লাগে। তারপর দেখবি সব রিভিউয়ারতে একই থাম্বনেল, একই থাম্বনেল, কার কোনটা চ্যানেল কেউ চিনতে পারছে না, একমাত্র শার্ট অফিস বাদ দিলে একই থাম্বনেলের টেমপ্লেট, ওই একটাই থাম্বনেল বানানো আছে। ওইটার মিঠু চক্রবর্তী ছবিটা কনস্ট্যান্ট, বাকিগুলো একটু একটু করে চেঞ্জ হয়ে যায়। যাই হোক, লাস্ট যে টপিকটা, লাস্টের দিকে একটু মজা খিল্লি হচ্ছে, তা আমাদের বাংলা এগুলো আমরা করি কারণ কোনো মানে কোনো টকিং পয়েন্ট নেই। রীতিমতো হাসি পায় কোন চ্যানেলটা দেখে তোর মনে হয় সারাদিন একটা কাজের পর এই চ্যানেলটা দেখলে না আমি খুব এন্টারটেইন হই? মানে তো অনেকগুলোই আছে। ইউটিউব হ্যাঁ, ইউটিউবে বাংলা রিভিউ, আমাদের বাংলা রিভিউ কমিউনিটিতেই তো অনেক চ্যানেল আছে, দেখলে হাসি পায়। হ্যাঁ বল, বাংলা রিভিউতে ফালতু কন্ট্রোভার্সি করে দেখে হাসার জন্য আমি কারণ নাম তো নেবো না অবশ্যই, অনেক চ্যানেল আছে দেখলেই হাসি পায়, অনেক ম্যাক্সিমাম চ্যানেল এরকম যেটা দেখলে হাসি পায়, ম্যাক্সিমাম। আচ্ছা বাদ দে, শার্ট অফিস যা, আমাকে কিছু বলবে না, শার্ট অফিস যা একটা নাম নিয়ে নিলাম। আমাদের পডকাস্ট খুব ছোট্টখাট্ট ছিল, এই কয়েকটা বিষয় আমরা এখানে কভার আপ করার চেষ্টা করেছি।
তা এই পডকাস্টটা মানে হাসি ঠাট্টা কতগুলো বিষয় ইনফরমেশন বিষয় নিয়ে আলোচনা করা হলো। জাস্ট একটা ছোট্ট কথা বলতে চাই যে আপনারা কমেন্ট করুন পডকাস্টে এসে যে কাদের কোন কোয়েশ্চেন গুলো নিয়ে পডকাস্টটা শুনতে ভালো লাগছে, তাহলে আমরা কতগুলো সেট অফ কোয়েশ্চেন পাবো নেক্সট পডকাস্টে যে হ্যাঁ আপনারা কি শুনতে চাইছেন। আমরা যেগুলো আমাদের মন থেকে বলছি যে আমরা যে কোয়েশ্চেন গুলো আমাদের ইন্টারেস্টেড, কিন্তু আপনারাও যদি কোনো কিছু কোয়েশ্চেন রেকমেন্ড করেন বা অন্য ধরনের পডকাস্ট দেখতে চান কিনা, কোনো মুভি রিলেটেড মানে আলাদা পডকাস্ট দেখতে চান আপনাদের কিনা। নাম নিয়ে কোশ্চেন গুলো আমরা ভিডিওতে সমস্ত দর্শককে জানাবো, যে হ্যাঁ, আপনাদের নাম করে হ্যাঁ, আপনাদের নাম মেনশন করা হ্যাঁ, হবে একদম যে আপনারা এই বলুন। দর্শক এই জায়গা থেকে। আর যারা যারা কমেন্ট করবেন তারা কোথায় থাকেন সেই ব্যাপারটাও কিন্তু কমেন্ট সেকশনে মেনশন করে দেবেন। একদম একদম আপনারা কমেন্ট করুন এবং কমেন্ট করে প্রত্যেকের চ্যানেলে যান, গিয়ে সাবস্ক্রাইব করে নিন। দেবজ্যোতি তো প্রচুর সাবস্ক্রাইব না হলেও কোনো আসবে যাবে না, কিন্তু আমাদেরকে করুন, আমাদের আমাদের দরকার তো। আপনারা দেখুন এবং সাবস্ক্রাইব করুন সবাইকে। দেবজ্যোতির অনেক দাদা জ্যাঠা অনেক কিছু আছে, আমাদের এসব দাদা জ্যাঠা পেছনে কেউ নেই। না না, প্রত্যয় কিন্তু জেঠু আছে, আমার দাদা আছে, জেঠু নেই, কিন্তু প্রত্যয় কিন্তু জেঠু আছে, ঠিক আছে। প্রত্যয় ওখানে বাংলার ক্লাসও নেয়, ঠিক আছে। বর্ষণ মুখর দিনে প্রত্যয় নিকটবর্তী প্রেক্ষাগৃহ থেকে সিনেমা দেখে এসে কিন্তু ক্লাস নেয়, ঠিক আছে। তো এইসব কথা কিন্তু একদম বলবেন না। হ্যাঁ, ছোটখাটো করে এই পডকাস্টে আপনাদের কি মতামত সেটা অবশ্যই জানাবেন, আপনাদের কোশ্চেন কি কি আছে সেটাও জানাবেন। প্রত্যেকের চ্যানেল আপনারা ভিজিট করুন, মতামত রাখুন। তা এই গরিবদের দিকে একটু ক্ষমা ঘেন্নাচ্ছে, চোখে একটু দেখবেন, একটু করুণার চোখে দেখবেন, একটু দয়া ইনোসেন্ট ফেসগুলো দেখে মনে হয় না সাবস্ক্রাইব করি, হ্যাঁ একটু করুন। দেখে মনে হয় এই না। এই সাবস্ক্রাইব ছাড়া আপনাদের কাছে কিছু চাইনি, যেরকম অনির্বাণ বলে গেছে যে কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া, আর আপনাদের কাছে এটাই বক্তব্য, কিচ্ছু চাইনি আমি আজীবন শুধু সাবস্ক্রিপশন ছাড়া, শুধু সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে, এটাই হচ্ছে বক্তব্য বিষয়। তা চলুন আজকে এখানেই শেষ করছি, বাই।